রাজভবনে বোমা বন্দুক রাজ্যপালকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, রাজ্যপালকে বলুন বিজেপির ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখেন। সবাইকে বোমা বন্দুক দিয়ে বলছেন তৃণমূলকে মেরে এসো। এইভাবে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। তৃণমূল সাংসদের আক্রমণ, পাল্টা জবাব এসেছে রাজভবনের তরফেও। রাজভবনের কি প্রতিক্রিয়া জানবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছ থেকে। ব্রতদীপ, দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন এবং তার যে মন্তব্য, তার প্রেক্ষিতে রাজভবনের তরফে রাজ্যপালের একজন ওএসডি একটি বিবৃতি পাঠিয়েছেন এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে আগামীকাল ভোর 5টার থেকে রাজভবনের দরজা খুলে দেওয়া হবে। 100 জনকে অনুমতি দেওয়া হবে। তার মধ্যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি থাকতে পারেন এবং অন্যান্য সাংসদরাও থাকতে পারেন, নাগরিক সমাজের মানুষ থাকতে পারেন এবং সাংবাদিকরাও থাকতে পারেন। তারা এসেই রাজভবনে খতিয়ে দেখুক যে সেখানে এই ধরনের কোনো অস্ত্র সেখানে রাখা আছে কিনা। যদি তা সত্যি না হয় তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে এই বিবৃতিতে বলা হয়েছে যে তার কাছে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়ার পথ খোলা আছে এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে এই বিবৃতিতে যে রাজ্যপাল তা রাজভবনের যারা অন্যান্য আধিকারিকরা রয়েছেন, যারা রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে, তারা রাজ্যপালকে অনুরোধ করেছিলেন যে এই পরিস্থিতিতে রাজভবন ছেড়ে অন্য কোনো নিরাপদ জায়গায় যাওয়ার জন্য, কিন্তু রাজ্যপাল যেতে রাজি হননি। তিনি বলেছেন যে যাই হয়ে যাক তিনি রাজভবনেই থাকবেন। একই সঙ্গে এই বিবৃতিতে কলকাতা পুলিশের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে যে যদি রাজভবনে বোমা বন্দুক মজুত করাই থাকে তাহলে তো রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ রয়েছে। তাহলে কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত যে রাজভবনে কিভাবে বোমা বন্দুক কিংবা এই ধরনের কোনো অস্ত্র আসলো। রাজ্যপাল তিনি একজন Z+ ক্যাটাগরি সিকিউরিটি পান এবং তার যারা কর্মী রয়েছেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে এটা বড়সড় প্রশ্নচিহ্ন। তাই তারা দাবি জানিয়েছেন এই বিবৃতিতে। একই সঙ্গে এই বিবৃতিতে বলা হয়েছে রাজভবনের তরফে যে লোকসভার স্পিকারের কাছেও তারা এই বিষয়টি নিয়ে জানাবেন এবং এটি নিয়ে একটা তদন্ত শুরু করার অনুরোধ করবেন, যেহেতু লোকসভার একজন সদস্য তিনি এই ধরনের মন্তব্য করেছেন। পাশাপাশি একটা জিনিস জানাই দেবস্মিতা, এই যে বিবৃতি দেওয়া হয়েছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে। এখানে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যে মন্তব্য সেটার উল্লেখ করে বলা হয়েছে, ইফ ইট ইজ নট কারেক্ট, MP has the decent option to apologize to the people of Bengal and face prosecution for hate speech। অর্থাৎ প্রচ্ছন্নভাবে কিন্তু একটা আইনি লড়াইও হুমকি এই বিবৃতির মধ্যে আসছে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে কিন্তু রাজভবনের এই কড়া বিবৃতি স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই সংঘাত আগামী দিনেও অনেক দূর গড়াতে পারে। ধন্যবাদ ব্রতদীপ। 15 বছরের মেয়াদ ফুরলেও বাতিল হবে না বাস। বছরে 2 বার ফিটনেস ও পলিউশন টেস্টে পাশ করলেই চলবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। গাড়ির কোনো বয়সসীমা থাকলো না। মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট যে নির্দেশ গত 14 তারিখে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে গাড়ি বাতিলের প্রশ্নে স্বাস্থ্যই মাপকাঠি থাকবে। যদি গাড়ির স্বাস্থ্য ঠিক থাকে সেই গাড়িকে স্ক্র্যাপ ঘোষণা করা যাবে না। সেই স্ক্র্যাপ ঘোষণা করতে গেলে স্বাস্থ্যটাকেই মূল বিবেচ্য বিষয় হিসেবে ধরতে হবে। কলকাতা হাইকোর্ট একথা বলেছেন। ডিফেন্স কাউন্সিল জানিয়েছেন যে 15 বছরের বয়স হলেই মেকানিক্যাল এবং অটোমেটিক্যালি একটা গাড়িকে স্ক্র্যাপ বলা যাবে না। তাহলে পরে 15 বছরের পুরনো গাড়ি রাস্তায় চলতে আর কোনো বাধা থাকলো না। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, কারণ 800 থেকে 900 গাড়ি কলকাতার মধ্যে চলতে শুরু করবে। একটি গাড়ি যদি কেউ ভালোভাবে মেনটেন করে তাহলে 15 বছর পরে কেন গাড়িটিকে সে স্ক্র্যাপ করবে। এবং আমরা একটা মতামত দিয়েছি যে এটা বাস্তবসম্মত নয়। 15 বছর উপরে গাড়ির বয়স হলেই সেটা স্ক্র্যাপ করা ঠিক নয়। এর বয়স, এর স্বাস্থ্য পরীক্ষা, বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষা করেই এর স্ক্র্যাপ করা উচিত। এবং সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে ফিটনেস, বছরে 2 বার ফিটনেস এবং পলিউশন চেক নিয়মিতভাবে আমরা এই বাসগুলোর উপরে রাখবো, গাড়িগুলোর উপরে রাখবো। এই মতামতটা দেওয়ার পর কোর্ট এটার ফেভারে বলেছে এবং রাজ্য সরকারকে বলেছে যে গাড়িগুলি ফিটনেস এবং পলিউশন যেন নিয়মিত ঠিকঠাক চেক করা হয়।
এসএসসির তালিকা প্রকাশের পর বিতর্ক, ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। 20,000-এর বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন। তালিকায় নাম নেই চাকরিহারাদের একাংশের। যাদের নাম নেই তাদের ভবিষ্যৎ কি হবে? প্রশ্ন চাকরিহারাদের। ভরসা কি এবার নবম দশমের রেজাল্টে? যে একাদশ দ্বাদশ শ্রেণীর বিশেষ করে এডুকেশন এরকম অনেক বিষয়ে আছে, যারা যোগ্য শিক্ষক ছিলেন তারাও কিন্তু ডাক পাননি। তাহলে তারা কি অযোগ্য হয়ে গেল? সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025-এর যে রায় ফ্রেশ সিলেকশন, তার পরিপ্রেক্ষিতে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল বোর্ড, সেখানে পরিষ্কার বলা ছিল an advertisement for fresh recruitment to the aforesaid post shall be published before 31st May 2025। সুতরাং এই অ্যাফোরশেড পোস্ট অর্থাৎ কনসার্ন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা, তাহলে সেটা না হয়ে একটা ওপেন সিলেকশন করেছে রাজ্য সরকারের নিজেদের পাপ মুছে ফেলার জন্য। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের বিবৃতি দাবি করব। অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেমন ডাক পেয়েছেন, সেরকম অনেকেই আছেন যারা ডাক পাননি, এবং 11-12-এ যারা চাকরি করতেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনেকে ডাক পাননি। আমি ব্যক্তিগতভাবে 11-12-এ ডাক পাইনি, আমার 3 নম্বর কম এসেছে কাট অফের থেকে। এখন সামনে নবম দশমের রেজাল্ট, আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। কিন্তু আজকে যারা 11-12-এর শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারলেন না, বিশেষ করে এডুকেশন সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা কাট অফ ক্লিয়ার করতে পারেননি। তাহলে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে? আজকে তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল তাদের জীবন আর জীবিকা। আমরা চাইব যেন রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেয়, কারণ আজকে নিজেদের দোষে তো চাকরিগুলো হারায়নি। এখনও অনেকটা পথ পেরোতে হবে। ইন্টারভিউ আছে, ডেমনস্ট্রেশন আছে, কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই। কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমাদের তবু একটা চান্স থাকলো, জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না। কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে? তাদের জন্য কি সরকার ভাববে? তাদের জীবন কি করে চলবে? 31 ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে? আমি সবার সামনে বলছি আমি পেয়েছি, কিন্তু আমার যে বন্ধুটা পেল না, কোনো আনন্দ নেই, কিছু বলার নেই। সরকার দেখুক নিরপরাধ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয়, আজও তারা লড়ছে।